হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ কেমিস্ট্রি ক্লাসেস। তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর নিজেদের পড়াশোনাটাও খুব মন দিয়ে করছো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। স্যার টপিকটার নাম কি? দেখো, ফাজানস রুল বা ফাজানের সূত্র। এই টপিকটা থেকে বারবার কোশ্চেন আছে তোমাদের, যেমন আইআইটি, জেই, নিটের জন্য ইম্পর্টেন্ট। সিমিলারলি যারা যারা কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট আছো তারাও কিন্তু এই ভিডিওটা দেখে নিও, কারণ ফাজানস রুল তোমাদের জন্যও ইকুয়ালি ইম্পর্টেন্ট। চলো ক্লাস টেপে চালু করা যাক। এই যে ফাজানস রুলের যদি কথা বলি বা ফাজানের সূত্র যদি কথা বলি, প্রথম আমরা স্যার একটা এক্সাম্পল নিচ্ছি। কি এক্সাম্পল? ধরে নাও একটা এবি কম্পাউন্ড আছে আর ওই কম্পাউন্ডটা আয়নিক কম্পাউন্ড। স্যার এই যে এবি কম্পাউন্ডটা, এটা ধরে নাও আয়নিক কম্পাউন্ড। এবারে অবভিয়াসলি স্যার, তার মানে এ আর বি এর মধ্যে যেই বন্ডটা আছে ওটা আয়নিক বন্ড, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। আরে আমার সাথে বলতে থাকবে সবাই। তো এটা আয়নিক বন্ড হতে চলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার যখন যখন এই আয়নিক বন্ডের মধ্যে কোভালেন্ট ক্যারেক্টারের কথা বলবো, তখন আমাদের কে হেল্প করবে? ফাজান হেল্প করবে। তো যখন যখন আমরা এই আয়নিক বন্ডের মধ্যে কোভালেন্ট ক্যারেক্টারের কথা বলবো, তখন আমাদের কি হেল্প করবে গো? বলো না গো? ফাজান হেল্প করবে। ফাজান, তো ফাজান আমাদের হেল্প করবে, ফাজানস রুল আমাদের এখানে হেল্প করবে। এবার দেখো, বেসিক্যালি দু ধরনের অ্যানালিসিস হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। কোয়ালিটেটিভ অ্যানালিসিস মানে ধরো একটা তোমার সলিউশন আছে, ওই সলিউশনের মধ্যে মানে একটা এলিমেন্ট ধরে নাও নিকেল আছে কি নেই, ওটা খালি তুমি কোয়ালিটেটিভ অ্যানালিসিস করে বুঝতে পারবে। যেমন সল্ট অ্যানালিসিস করতে তোমরা মানে একটা ক্যাটায়ন আছে কি নেই ওটা তোমরা বুঝতে পারতে। যেমন আমি যদি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের কথা বলি, ওটা কি বলেছে? কত অ্যামাউন্টে আছে। স্যার ধরে নিন আপনাকে কপার বার করতে দিয়েছে ওই সলিউশনের মধ্যে, কপার কত আছে গো? স্যার 0.15 মিলিগ্রাম আছে। তো এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, যেটা অ্যামাউন্ট রিলেটেড, কত আছে স্যার। তো এটা মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ। আর কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ মানে স্যার আছে কি নেই এটাই বলবে। কোয়ালিটেটিভ মানে হচ্ছে আছে কি নেই। সিমিলারলি যে ফাজানস রুল, এইটা কিরকম অ্যানালিসিস? স্যার কোয়ালিটেটিভ, মানে কোভালেন্ট ক্যারেক্টার আছে এটাই বলছে। এবার কত আছে এটা বলছে না, কিন্তু ওটা হচ্ছে কোয়ান্টিটেটিভ হয়ে যাবে। তো ফাজান কি বলছে? স্যার কোভালেন্ট ক্যারেক্টার আছে, এবার কত আছে বলতে পারিনি কিন্তু। তাই জন্য এই যে অ্যানালিসিসটা, এটাকে আমরা বলি কোয়ালিটেটিভ অ্যানালিসিস। বুঝতে পারলে? আশা করি বুঝে গেছো। তার মানে স্যার যখন যখন একটা আয়নিক বন্ডের মধ্যে কোভালেন্ট ক্যারেক্টারের কথা বলবো, তখন আমরা ফাজান রুলকে কি করব গো? ফাজান রুলকে মেনে বলবো, মানে ফাজান রুল আমাদের এক্সপ্লেনেশন দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবার দেখো, যে কোনো বন্ড, এনি কম্পাউন্ড, যে কোনো বন্ড, একটা কম্পাউন্ডের যে কোনো বন্ড, সেটা কোনোদিন 100% আয়নিকও হতে পারে না, 100% কোভালেন্টও হতে পারে না। তার মানে স্যার এই যে আপনি আয়নিক বন্ডটা বললেন, এটা কি রেসপেক্টে বললেন? আরে আয়নিক ক্যারেক্টার এই বন্ডটার মধ্যে বেশি আছে, তাই জন্য আমরা এটাকে আয়নিক বন্ড বলে দিলাম। যদি এই বন্ডটার মধ্যে 55% কোভালেন্ট ক্যারেক্টার থাকতো, তখন আমরা এই বন্ডটাকে আবার কি বলে দিতাম গো? কোভালেন্ট বন্ড বলে দিতাম। মানে স্যার আপনি আয়নিক বলছেন কি কোভালেন্ট বলছেন, এটা পার্সেন্টেজের রেসপেক্টে, যেই অ্যামাউন্টটা বেশি থাকবে সেই অ্যামাউন্টের রেসপেক্টে আমরা ওটা বলে দেবো। মানে যদি 55% আয়নিক ক্যারেক্টার থাকে, তার মানে আয়নিক হয়ে যাবে। যদি 55% কোভালেন্ট থাকে, তার মানে হচ্ছে স্যার কোভালেন্ট বন্ড হয়ে যাবে। তার মানে তো এইটা না গো, যে একটা বন্ডের মধ্যে খালি আয়নিক ক্যারেক্টারই থাকবে, কোভালেন্ট থাকবে না। হ্যাঁ স্যার, এইটা বুঝলাম। মানে একটা বন্ডের মধ্যে খালি আয়নিকও থাকবে না, আর একটা বন্ডের মধ্যে তোমার কোভালেন্টও থাকবে না। যেমন তোমার একটা এক্সাম্পল বলি, হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করার ফলে এই হাইড্রোজেনটা তৈরি হয়।
এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কি বললাম, ওভারল্যাপ করছে অরবিটাল, মানে ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে, তো তার মানে কোভালেন্ট ক্যারেক্টার। এই যে হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা থাকে ওটা কোভালেন্ট বন্ড, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। তো এর মধ্যে তার মানে স্যার খালি কি কোভালেন্ট ক্যারেক্টারই আছে? না, দেখো ইট ইজ বিন ফাউন্ড, এটাই দেখা গেছে যে এর মধ্যে 98% তোমার কোভালেন্ট ক্যারেক্টার আছে, কিন্তু 2% তো আয়নিক ক্যারেক্টারও আছে। যেহেতু কোভালেন্ট ক্যারেক্টারের পার্সেন্টেজ বেশি আছে, সেই জন্য এই বন্ডটাকে আমরা কোভালেন্ট বন্ড বলে দিচ্ছি। আর এখানে দেখবে 2% আয়নিক ক্যারেক্টারও ছিল। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম ব্যাপারটা, বুঝতে পেরে গেলে। এবার দেখো আরেকটা জিনিস, এই যে ফাজান রুলের যদি কথা বলি, অ্যাকর্ডিং টু ফাজান, ফাজান কি বলেছিল? ফাজান স্যার এটাই বলেছিল যে কোভালেন্ট ক্যারেক্টার একটা আয়নিক মলিকুল বা কম্পাউন্ডের মধ্যে কখন বাড়বে তার একটু কন্ডিশন দিয়েছিল। তো ওটা একটু সবাই নোট করে নাও। কোভালেন্ট ক্যারেক্টার in ionic molecule can be increased, বাড়বে কখন? তো ওটার জন্য উনি কিছু কন্ডিশন দিয়েছিল। কি কন্ডিশন? ক্যাটায়নের যেমন কিছু হতে পারে, ক্যাটায়নের কিছু কন্ডিশন হতে পারে, সিমিলারলি অ্যানায়নেরও কিছু কন্ডিশন হতে পারে। যেমন ক্যাটায়নের ক্ষেত্রে কি বলেছিল স্যার? ক্যাটায়নের ক্ষেত্রে বলেছিল যে ক্যাটায়নের যেন সাইজটা কম থাকে বা ছোট থাকে, তার মানে স্মল সাইজ হতে হবে স্যার, তার মানে স্মল সাইজ হতে হবে। সেকেন্ড কি বলেছিল? সেকেন্ড বলেছিল স্যার এই যে ক্যাটায়নের যেন চার্জটা হাই হয়, মানে হাই চার্জ ডেনসিটি বা হাই চার্জ বা মোর চার্জ, যাই বলো একই ব্যাপার, হাই চার্জ ডেনসিটি হতে হবে বা মোর চার্জ হতে হবে। আর একটা জিনিস বলেছিল কি ক্যাটায়নের ক্ষেত্রে, যে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন থাকতে হবে। সিউডো, এই ব্যাপারগুলো আমরা নিয়ে আরো ডিসকাস করব নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে এই যে ক্যারেক্টারটা তৈরি হচ্ছে কি করে, যে কোভালেন্ট ক্যারেক্টারটা তৈরি হচ্ছে কি করে একটা আয়নিক বন্ডে বা একটা আয়নিক মলিকুলের মধ্যে কিভাবে হচ্ছে স্যার, ওটাই আজকে আমাদের ক্লাসটা ডিসকাস হবে। তো সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি এতক্ষণ ভালো লাগছে, আর একটা করে লাইক করো যদি পড়ানো আমার ভালো লাগছে, সেটাই আমার মোটিভেশন। দেখো আমরা ক্যাটায়নের কন্ডিশন গুলো জেনে নিলাম, এবার অ্যানায়নের কন্ডিশন কি হবে? যেমন এর ক্ষেত্রে আমরা সাইজটা ছোট দেখলাম, অ্যানায়নের ক্ষেত্রে সাইজটা বড় হতে হবে, মানে স্যার লার্জার সাইজ হতে হবে, লার্জার সাইজ হতে হবে। আর স্যার আর একটা কন্ডিশন হবে, ওটা হচ্ছে মোর চার্জ ডেনসিটি। এর ক্ষেত্রে মোর চার্জ বা হাই চার্জ ডেনসিটি হতে হবে। তো মোর চার্জ বা হাই চার্জ ডেনসিটি, যে যেটা পারো লেখো। তো এই ব্যাপারটা তোমরা এবার নোট ডাউন করে নাও। এরপরে আমরা কি নিয়ে ডিসকাস করব, এই যে স্যার একটা আয়নিক মলিকুল বা আয়নিক কম্পাউন্ডের মধ্যে কিভাবে কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হচ্ছে, জেনারেটটা কিভাবে হচ্ছে, ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, ওটা শিখবো, ওটা শিখবো। ওটা কিন্তু খুব কনসেপচুয়াল জিনিস, অনেকজনই বোঝে না, ভালোভাবে বুঝবে কিন্তু, আগে এগুলো নোট করে নাও। চলো এবার আমরা জেনে নিই কিভাবে একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হচ্ছে বা আয়নিক মলিকুলের মধ্যে কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হচ্ছে, ওই কনসেপ্টটা জেনে নিই। এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝবে, অনেকজন কিন্তু বুঝতে পারো না, এই ব্যাপারটা কিন্তু মন দিয়ে শোনো কিন্তু তোমরা। দেখো আমি একটা এখানে এক্সাম্পল নিচ্ছি, কি স্যার? ধরে নিচ্ছি স্যার এই যে ক্যাটায়ন একটা আমি ধরে নিচ্ছি ক্যাটায়ন, আর ক্যাটায়নের সাইজটা কি ধরছি? স্মল। কারণ ভাজান কি বলেছিল যে ক্যাটায়নের সাইজটা ছোট হতে হবে, হ্যাঁ কি না গো? তো এইখানে আমি একটা স্যার এটাকে ক্যাটায়ন ধরে নিচ্ছি, আর এই ক্যাটায়ন এটা কি গো? নিউক্লিয়াই, হ্যাঁ কি না? এবার সিমিলারলি আরেকটা জিনিস বলেছিল স্যার, আরেকটা জিনিস বলেছিল ফাজান, কি অ্যানায়নের ক্ষেত্রে যে সাইজটা হবে ওটা লার্জার হতে হবে, হ্যাঁ কি না গো? তার মানে স্যার আমি যে অ্যানায়নটা ধরছি ওটা একটু আমি বড় কনসিডার করছি, বড়, তার মানে লার্জার সাইজ হতে হবে, ওই অ্যানায়নটা সাইজটা লার্জার হতে হবে।
আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার দেখো এরা কিন্তু দুজনেই অপোজিটলি চার্জ আয়ন, হ্যাঁ কি না গো? দেখতে পাচ্ছ তো? এবার তোমরা নিশ্চয়ই জানো এই যে তোমার ক্যাটায়নের ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি হয়, স্যার নিউক্লিয়ার ফোর্সটা না বেশি হয়। তার মানে তুমি এটা লিখতে পারো স্যার মোর নিউক্লিয়ার ফোর্স, বা তুমি এটাও লিখতে পারো মোর তোমার জেড এফেক্টিভ, বা এইটা ছাড়া তুমি স্যার আরেকটা জিনিস লিখতে পারো, এই যে স্যার জেড এফেক্টিভটা না বেশি হয় এই ক্যাটায়নের ক্ষেত্রে বেশি হয়, কারণ ওর টানবে বেশি, তাই জন্য জেড এফেক্টিভটাও বেশি হয়। তার মানে স্যার এই যদি ইলেকট্রনগুলোকে ভালোভাবে টেনে রাখে, তার মানে স্যার একটা কথা আমরা বলতে পারি কি গো স্যার, এই যে এরা না, এই যে ক্যাটায়নরা না বেসিক্যালি টাইটলি হেল্ড করে আছে ইলেকট্রন ক্লাউড গুলোকে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম তো, মানে ইলেকট্রন ক্লাউড গুলোকে টেনে একদম ভালোভাবে ধরে আছে। বুঝতে পারলে? সিমিলারলি আমি যদি কথা বলি এই অ্যানায়নের ক্ষেত্রে কি হয়? উল্টো। অবভিয়াসলি এর সাইজটা বেশি, অত টেনে ধরে রাখতে পারবে না, তার ক্ষেত্রে এই যে নিউক্লিয়ার ফোর্স বা জেড এফেক্টিভটা কম হয়ে যাবে, লেস নিউক্লিয়ার ফোর্স বা জেড এফেক্টিভ কম হয়ে যাবে, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। তো এর ক্ষেত্রে এই জিনিসটা লিখে রাখো, নিউক্লিয়ার ফোর্স কম বা জেড এফেক্টিভ এর ক্ষেত্রে কম। তার মানে স্যার এটা লুজলি হেল্ড হয়ে ধরে আছে, মানে অত টাইটলি না, এখানে কি হবে? লুজলি হেল্ড। ইলেকট্রন ক্লাউড গুলোকে হালকা ভাবে ধরে আছে স্যার, হালকা ভাবে, লুজলি হেল্ড ইলেকট্রন ক্লাউড। বুঝতে পারলে? এবার দেখো দুটো অপোজিটলি চার্জ আয়ন এখানে আছে, একটা এখানে আছে আর একটা, এবার যখনই দুজন সামনাসামনি কাছাকাছি আসবে, অ্যাপ্রোচ করবে, তাদের মধ্যে কি হবে গো স্যার? তাদের মধ্যে না দুটো জিনিস হতে পারে। কি? দেখো এই যে আমি যদি কথা বলি, এবার কিন্তু মন দিয়ে শোনো স্যার, এইটা তো ক্যাটায়ন, ক্যাটায়নের ভ্যালেন্সিয়ালে ইলেকট্রন থাকবে, হ্যাঁ কি না গো? হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার থাকবে। ধরে নাও আমি তিনটে ধরলাম। সিমিলারলি স্যার অ্যানায়নের ক্ষেত্রে তো থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার থাকবে। আচ্ছা স্যার এখানে না অনেক কিছু হতে পারে। কি স্যার? ফার্স্ট অফ অল এটা স্যার একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন একটা তো কাজ করবে। দুটো অপোজিটলি চার্জ আয়নের ক্ষেত্রে কি কাজ করে গো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, হ্যাঁ কি না? কথা কি ক্লিয়ার? তার মানে স্যার ফার্স্ট যেই ফ্যাক্টরটা কাজ করবে ওটা হচ্ছে একটা অ্যাট্রাকশন, ওটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন between two oppositely charged ion, between two oppositely charged ion। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝে গেলাম। মানে স্যার এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে। তাছাড়া কি কি হতে পারে? স্যার আমরা জানি যে এই যে নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ গো, এই যে নিউক্লিয়াই বা নিউক্লিয়াস এগুলো তো পজিটিভ চার্জ, এগুলো ছোটবেলা থেকে পড়ে এসছো গো স্যার, নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ গো। ঠিক বলেছো তোমরা স্যার, এরও যেমনি নিউক্লিয়াস পজিটিভ, এরও তো পজিটিভ গো। এই যে এই যখন এর দিকে শিফট করবে, মানে দুজন যখন অ্যাপ্রোচ করবে, কি হবে? এই নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর নিউক্লিয়াসের পজিটিভ চার্জের মধ্যে কি হবে গো স্যার? রিপালশন হবে, মানে এই নিউক্লিয়াইয়ের মধ্যে রিপালশন হবে। সেকেন্ড জিনিসটা কি লিখবে? সেকেন্ড জিনিসটা হচ্ছে রিপালশন বিটুইন নিউক্লিয়াই of cation and anion। অ্যানায়ন আর ক্যাটায়নের নিউক্লিয়ার মধ্যে একটা রিপালশন হবে। স্যার আর একটা জিনিসও তো হতে পারে। কি হতে পারে গো? কি হতে পারে? স্যার এ যখন এর দিকে অ্যাপ্রোচ করবে, এই যে এই অ্যানায়নটা যখন এই ক্যাটায়নটার দিকে অ্যাপ্রোচ করবে, এরও ইলেকট্রন আছে ভ্যালেন্সিয়ালের, এরও আউটার মোস্ট ইলেকট্রন আছে। ইলেকট্রনের মধ্যে কি হবে গো স্যার? ইলেকট্রনের মধ্যেও তো স্যার রিপালশন হতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পারলাম, মানে ইলেকট্রনের মধ্যে এখানে রিপালশন বলে একটা জিনিস আছে, ওটা কাজ করবে। তো আরেকটা ফ্যাক্টর আমরা লিখবো কি? রিপালশন বিটুইন ইলেকট্রনস। বুঝলে? তো ওটা তোমরা লিখে নাও, রিপালশন বিটুইন ইলেকট্রনস।
রিপালশন বিটুইন ইলেকট্রনস। বুঝলে ব্যাপারটা? বুঝলে তো স্যার? এই যে এ অ্যাপ্রোচ করছে, তো ইলেকট্রনস ইলেকট্রনের মধ্যে তো রিপালশন হবে। দুটো নেগেটিভলি চার্জ আয়ন আছে স্যার, দুটো নেগেটিভ চার্জের মধ্যে রিপালশন হয়, দুটো সেম চার্জের মধ্যে রিপালশন হয়, সব সময় আমরা জানি ফিজিক্স থেকে, ছোটবেলা থেকে পড়ে আসছি স্যার। আর দুটো অপোজিট চার্জের মধ্যে অ্যাট্রাকশন হয়, হ্যাঁ কি না? সিমিলারলি এরকম হতে পারে। এবার এই যে যত তোমার রিপালশনটা হবে, রিপালশনটা হওয়ার ফলে এখানে কি হয়ে যায়? ডিস্টরশন চলে আসে স্যার। ডিস্টরশন মানে বিকৃতি, বিকৃতি ঘটবে গো। মানে এরম ছিল তো, তো কি হয়ে যাবে বললাম? বিকৃতি হয়ে যাবে। দেখো এই ধরো তোমার ক্যাটায়নটা আছে এই নিউক্লিয়াই, এবার অ্যানায়নটার কি হচ্ছে? বিকৃতি হচ্ছে, মানে পোলারাইজেশন, যেটা ইংলিশে তোমরা পড়ো। পোলারাইজেশন মানে কি? এই যে ইলেকট্রন ক্লাউডের শিফটিং হয়ে যাওয়া, মানে ইলেকট্রন ক্লাউডটা না স্যার এই পজিটিভ চার্জের কাছে ঝুঁকে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে। তো ঝুঁকে যদি যায়, ধরো এরকম একটা সিস্টেম তৈরি হবে, ঝুঁকে যাওয়ার পরে বিকৃতি হয়ে গেল। তো বিকৃতি হয়ে যাওয়ার ফলে এই যে অ্যানায়নটা এরকম লাগবে। বুঝলে তো? যদি এর কাছে চলে আসে ইলেকট্রন ক্লাউড নিয়ে, ও এখানে চলে আসে, দেখো একটা ইলেকট্রনের শেয়ারিং এর গল্প হবে। কেন? কারণ ক্যাটায়নেরও আউটার মোস্ট শেল বা ভ্যালেন্স শেলের ইলেকট্রন আছে, অ্যানায়নেরও আছে। তো এদের মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর গল্প আসবে। আর ইলেকট্রনের শেয়ারিং যখন যখন হবে না স্যার, তখন কোভালেন্ট বন্ডের কথা বলবো আমরা, হ্যাঁ কি না? মানে কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হচ্ছে। তার মানে এইখানে একটা ওভারল্যাপিং জোন হতে পারে না গো? হ্যাঁ স্যার, ওভারল্যাপিং জোন হতে পারে। তো তো এই যে এটা তোমার ওভারল্যাপিং জোন হতে পারে, তার মানে কোভালেন্ট ক্যারেক্টারের জন্ম একটু আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো স্যার? এবারে তো এরকম হতে পারে একটা টাইমের পরে যত পোলারাইজেশন বাড়বে, মানে যত ইলেকট্রনের ক্লাউডটা শিফট হবে, যত অ্যানায়নের ক্লাউডটা এইদিকে ঝুঁকে যাবে, যত ঝুঁকে যাবে, একটা টাইম পর দুজনে মিশে যাবে, দুজনে মিশে যাবে। যেমন একটা এক্সাম্পল আমি বলি, বলি? হ্যাঁ স্যার বলুন। দেখো একটা কলেজে খুব ভালো মেয়ে আছে, ওই মেয়েটাকে দেখে একটা ছেলে খুবই ভালো লাগে। তো ও কি করবে? ছেলেটা ছেলেটা এদিকে ঝুঁকবে, 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 কথা বলার চেষ্টা করবে, কথা বলবে। যদি কথা বলে ছেলেটা মেয়েটাকে মানিয়ে নিতে পারে, তার মানে একদিন দুজনে মিশে যাবে, দুজনের প্রেম কাহানি হবে, হ্যাঁ কি না? দুজনের বিয়ে হবে, হ্যাঁ কি না? দুজনে মিলে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সেই গল্প এখানেও হয়। মানে যত তুমি পোলারাইজেশন বাড়াবে, এই অ্যানায়নের যত পোলারাইজেশন হবে, একটা টাইম পরে গিয়ে দুজনে একবারে মিশে যাবে স্যার, মিশে যাবে। মানে এরকম ধরনের একটা সিস্টেম তৈরি হবে, যেখানে তোমার এই একটা নিউক্লিয়াই, এই একটা নিউক্লিয়াই। স্যার আপনি এখানে পজিটিভ আর নেগেটিভটা কেন দেখালেন না? দেখো এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে গো। কি গো? দেখো এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল, যত কাছাকাছি আসছে কি হচ্ছে? দুজনের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে, চার্জটা একটা টাইম পর গিয়ে নালিফাই হয়ে যাবে, কারণ দুটো অপোজিট চার্জ। তো অ্যাট্রাকশনের যদি কথা বলি, এখানে তো একটা অ্যাট্রাকশন হচ্ছে, তো দুটো চার্জ একটা টাইম পরে গিয়ে কি হয়ে যাবে গো স্যার? একটা টাইম পরে গিয়ে না এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যাবে, কারণ চার্জটা নালিফাই হয়ে যাচ্ছে। তার মানে স্যার আয়নিক ক্যারেক্টার কমে যাচ্ছে। আরে আয়নিক বন্ড কখন হয়? আয়ন্সের কারণে, ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে। এখানে গিয়ে দেখো পুরো নালিফাই হয়ে গেছে। নালিফাই হয়ে যাওয়া মানে কি গো? নালিফাই হয়ে যাওয়া মানে স্যার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে গেছে, কমে যাওয়ার ফলে আয়নিক ক্যারেক্টার কমে গেছে। আর স্যার এখানে তো স্যার ইলেকট্রন ক্লাউডের শেয়ারিংটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, যত ওই অ্যানায়নটা এইদিকে যত শিফট করছে, শেয়ারিং বাড়ছে। ইলেকট্রন ক্লাউডের যখন যখন শেয়ারিং বাড়বে, তার মানে কি গো? তার মানে স্যার কোভালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকবে। মানে একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হতে থাকবে দিনের পর দিন। মানে যত কাছাকাছি আসতে থাকবে, তত আয়নিক ক্যারেক্টার কমতে থাকবে আর কোভালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকবে। বোঝা গেল? এবার দেখো এই যে অ্যানায়নটা এইদিকে ঝুঁকলো, ওই যে ছেলেটা এই মেয়েটার দিকে ঝুঁকলো, ওটাকেই বলে পোলারাইজেশন। পোলারাইজেশনটা কি? এটার ডেফিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোলারাইজেশনটা হচ্ছে স্যার, পোলারাইজেশন কার হলো? অ্যানায়নের হলো। আরে অ্যানায়নটাই তো ঝুঁকলো গো। ঝুঁকলোটা কে? স্যার ছেলেটা ঝুঁকেছিল। তার মানে এখানে পোলারাইজেশনটা হচ্ছে শিফটিং অফ ইলেকট্রন ক্লাউড,
শিফটিং অফ ইলেকট্রন ক্লাউড, এই জায়গাটা আমি একটু মুছছি, হ্যাঁ, শিফটিং অফ ইলেকট্রন ক্লাউড towards other species is called polarization. এবারে তুমি যদি ভালোভাবে বুঝে থাকো এখানে কার ইলেকট্রন ক্লাউডের শিফটিং হলো, স্যার অ্যানায়নের হলো। অ্যানায়নের হলো কার দিকে? পজিটিভের দিকে, হ্যাঁ কি না গো? মানে এখানে ইলেকট্রন ক্লাউড কার শিফট হয়েছে? অ্যানায়নের হয়েছে। তার মানে এই পোলারাইজেশনটাও কার হয়েছে? স্যার অ্যানায়নের হয়েছে। তাই জন্যই আমি এখানে বলেছিলাম কি গো? পোলারাইজেশন অফ অ্যানায়ন, পোলারাইজেশন অফ অ্যানায়ন। আর এখানে আমরা কি কি কনক্লুড করতে পারি? স্যার যত কাছাকাছি চলে আসবে দুটো জিনিস আমরা বলতে পারি। আর একটা জিনিস এখানে না, তোমরা এই ক্যাটায়ন এন্ড অ্যানায়ন হবে, ঠিক আছে? অ্যানটা লিখো, অফটা কেটে দিও। এবারে দেখো আমি এখানে দুটো তিনটে জিনিস লিখবো, আশা করি এটা নোট করা হয়ে গেছে। দেখো আমি কি বললাম, যত অ্যাপ্রোচটা বেশি হবে, যত কাছাকাছি আসবে, কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমতে থাকবে, কারণ চার্জটা তো স্যার নালিফাই হতে থাকছে। অ্যাট্রাকশনটা কমতে থাকবে, যত অ্যাট্রাকশন কমবে তার মানে কি গো? স্যার আয়নিক ক্যারেক্টার কমবে, আয়নিক ক্যারেক্টার কমবে। আর আয়নিক ক্যারেক্টার যদি স্যার কমে যায় তার মানে কি বাড়বে? স্যার আয়নিক ক্যারেক্টার কম মানে এইভাবেও বলতে পারেন যে আয়নিক ক্যারেক্টার কমছে আর কোভ্যালেন্ট ক্যারেক্টার জন্ম হচ্ছে। কিভাবে জন্ম হচ্ছে গো? এই যে ইলেকট্রন ক্লাউডের শেয়ারিং এর ফলে গো। তার মানে দুটো জিনিস, একটা হচ্ছে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কমার ফলে আয়নিক ক্যারেক্টার কমে যাচ্ছে, আর একটা ইলেকট্রন ক্লাউড শেয়ারিং যত বাড়ে যাচ্ছে, স্যার যত ঝুঁকছে তত শেয়ারিং, ইলেকট্রন ক্লাউড যত ঝুঁকবে তত দুজনের মধ্যে শেয়ারিং হবে। এবার যত শেয়ারিং হবে তার ফলে কি হবে গো? যত ইলেকট্রন ক্লাউডের শেয়ারিং বাড়বে তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকবে, ইনক্রিজ হতে থাকবে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝে গেলাম। তো এই জিনিসটা ভালোভাবে নোট করে নাও। এখানে কেন চার্জ থাকবে না বলে দিয়েছি অলরেডি। কেন চার্জ থাকবে না আরেকবার বলে দিচ্ছি, কারণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ যত কাছাকাছি আসবে একটা টাইম পরে তো পজিটিভ আর নেগেটিভ গিয়ে নালিফাই হয়ে যাবে চার্জটা, বুঝতে পারলে? ওই কারণে আর চার্জ থাকবে না। এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনো টিচার এত ডেপথে গিয়ে বলে না ব্যাপারটা, ভালোভাবে নোট করো। এবারে আমরা পোলারাইজিং পাওয়ারের ব্যাপারে আলোচনা করব। প্রথমে আমরা এটা ডেফিনেশন লিখছি, ডেফিনেশনটা কিন্তু সবাই মন দিয়ে লেখো। স্যার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে দ্য পাওয়ার অফ ক্যাটায়ন টু পোলারাইজ an anion, the power of cation to polarize an anion is known as polarizing power. মানে স্যার এতক্ষণ যা লিখছি সেই অনুযায়ী যদি কথাটা বলি, এই যে পোলারাইজিং পাওয়ারটা হবে না, মেইনলি এটা ক্যাটায়নের ক্ষেত্রে হবে, তাই তো স্যার? হ্যাঁ গো, ঠিক বুঝেছো। এই যে পোলারাইজিং পাওয়ারটা হবে এটা কার হবে? ক্যাটায়নের হবে। মানে ক্যাটায়নটার কত ক্ষমতা আছে, কত পাওয়ার আছে? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টেনে রাখবে। মানে পোলারাইজ অ্যান অ্যানায়ন মানে কি গো? ইলেকট্রন ক্লাউডটাকে কত ক্ষমতা আছে এই ক্যাটায়নের, ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়নের ধরে রাখবে নিজের দিকে। তার মানে স্যার ক্যাটায়নের কত ক্ষমতা? ওই ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়নকে নিজের দিকে টেনে রাখবে, মানে অ্যাট্রাক্ট করে রাখবে। এবার কত ক্ষমতা, এটা একটা ব্যাপার আছে, মানে কারুর ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে, মানে এই পোলারাইজিং পাওয়ারটা কারুর উপর ডিপেন্ড করবে। তো পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন, এখানে তো স্যার ক্যাটায়নের গল্প চলছে। পোলারাইজিং অফ পাওয়ার অফ ক্যাটায়নকে আমরা বেসিক্যালি এক্সপ্রেস করি ফাই দিয়ে, এক্সপ্রেস করাতে হয় ফাই দিয়ে। ফাইটা কি? আয়নিক পোটেনশিয়াল, আয়নিক পোটেনশিয়াল। এবার এইটা কার উপর ডিপেন্ডেন্ট? ইকুয়াল টু, এই ফর্মুলাটা কিন্তু মন দিয়ে দেখো স্যার, ফাই ইকুয়ালস টু হয়ে যায় ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াই।
বা ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস, রেডিয়াই বা রেডিয়াস যা লিখবে লেখো। এবার ব্যাপারটা বোঝো স্যার, পোলারাইজিং পাওয়ার মানে আমার পাওয়ার কতটা হবে, ক্যাটায়নের পাওয়ার কতটা হবে, ওটা দুটোর উপর এখানে মেইনলি ডিপেন্ড করছে। একটা হচ্ছে ক্যাটায়নের চার্জ কত, আর একটা হচ্ছে ক্যাটায়নের রেডিয়াস কত। মানে স্যার ও যে ওকে টানবে, এই যে ক্যাটায়নটা অ্যানায়নটাকে টানবে, এটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, চার্জ কত আর রেডিয়াই কত, এটার উপর। মানে পোলারাইজিং পাওয়ার আমি শর্টে একটু লিখি পি ডট পি, পোলারাইজিং পাওয়ার মানে পি ডট পি লিখছি। তো এইটা ডিপেন্ড করবে কার উপর, ক্যাটায়নিক চার্জ। স্যার ক্যাটায়নিক চার্জ মানে হচ্ছে আপনার ওই পজিটিভ চার্জ, হ্যাঁ কি না গো? ক্যাটায়নিক চার্জ মানে কি গো? পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। স্যার যত চার্জ বেশি হবে না, যত চার্জ বেশি হবে তত কি গো, তত ইলেকট্রন ক্লাউড গুলোকে নিজের দিকে বেশি টেনে রাখবে। যত ক্যাটায়নিক চার্জ বেশি হবে তত নিজের দিকে বেশি টেনে রাখবে। স্যার যদি বেশি টেনে রাখে তার মানে কি, তার মানে হচ্ছে পোলারাইজিং পাওয়ার বেশি হবে, পোলারাইজিং পাওয়ার বেশি হবে। আর একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড, ওটা হচ্ছে 1/রেডিয়াই, মানে হচ্ছে এটা 1/ ক্যাটায়নিক রেডিয়াই। স্যার ক্যাটায়নিক রেডিয়াই মানে হচ্ছে আপনার রেডিয়াসের সাথে পোলারাইজিং পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল। স্যার যত রেডিয়াস বেশি হবে তত স্যার টেনে অত ভালোভাবে রাখতে পারবে না, তত ভালোভাবে টেনে রাখতে পারবে না। তার মানে কি, পোলারাইজিং পাওয়ার কম হয়ে যাবে, পোলারাইজিং পাওয়ার কম হয়ে যাবে। আর যত স্যার রেডিয়াস কম হবে, যত রেডিয়াস কম হবে না তত ভালোভাবে টেনে রাখবে, তার মানে পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে। বুঝতে পারলে ব্যাপারটা? বুঝতে পারলে? মানে যখন ক্যাটায়নিক রেডিয়াই কম হবে তখন এইভাবে লেখো, যখন ক্যাটায়নিক রেডিয়াই কম হবে তখন পোলারাইজিং পাওয়ার বেশি হবে। আর যখন ক্যাটায়নিক রেডিয়াই বেশি হবে তখন পোলারাইজিং পাওয়ার কম হবে। আর আমরা কি কনক্লুড করতে পারলাম? স্যার এই যে ক্যাটায়নিক চার্জের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এই যে রেডিয়াই এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝে গেছি। তো এই জিনিসটা ভালোভাবে নোট করো। এরপর আমরা একটু কোশ্চেন করব পোলারাইজিং পাওয়ারের কম্পারিজন। তো এটা কিন্তু ভালোভাবে দেখো। আচ্ছা এই যে ক্যাটায়নিক রেডিয়াইয়ের জায়গায় রেডিয়াস অফ অনেক বইয়ে ক্যাটায়নও লেখা আছে, এটাও লিখতে পারো তোমরা। ঠিক আছে, একই ব্যাপার, কোনো নেই, প্রবলেম নেই। এবারে চলো আমরা কিছু পোলারাইজিং পাওয়ারের কোশ্চেন করে নিই। তো স্যার প্রথমেই আমরা যেটা শিখেছিলাম একটু আগে, ওটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার স্যার দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে মেইনলি, এখনো পর্যন্ত আমরা যা জানি। একটা হচ্ছে স্যার ক্যাটায়নিক চার্জ, আর একটা হচ্ছে আপনার ক্যাটায়নিক রেডিয়াই বা রেডিয়াস অফ ক্যাটায়ন, ওটা ইনভার্সলি ছিল স্যার। ক্যাটায়নিক রেডিয়াই বা আপনার রেডিয়াস অফ ক্যাটায়ন ওটা আপনার ইনভার্সলি ছিল। ঠিক আছে, এবার এই দুটো ফ্যাক্টরের সাহায্য নিয়ে আমরা এই কোশ্চেন গুলো করব। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, Na+ Mg2+ Al3+। স্যার লেফট টু রাইট যত যাচ্ছি এখানে পজিটিভ চার্জ বাড়ছে, ক্যাটায়নিক চার্জ বাড়ছে, মানে কি গো, পোলারাইজিং পাওয়ারও বাড়বে। স্যার ক্যাটায়নিক চার্জ যদি বেড়ে যায় তার মানে পোলারাইজিং পাওয়ারও বাড়বে, মানে অর্ডারটা তোমার এই হয়ে যাবে। যেহেতু লেফট টু রাইটে ক্যাটায়নিক চার্জ বাড়ছে তার মানে পোলারাইজিং পাওয়ারও বাড়বে, হ্যাঁ কি না? এবার সেকেন্ড কোশ্চেনটা দেখো। স্যার সেকেন্ড কেসটা একটু আলাদা ধরনের, মানে এখানে স্যার চার্জ ফিক্সড আছে, এখানে চার্জটা ফিক্সড আছে, এখানে স্যার সব জায়গায় +1 ধরে নাও। তো এর ক্ষেত্রে আমাদের এই ক্যাটায়নিক চার্জটা ফিক্সড হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। আমরা কি দিয়ে উত্তর দেব? রেডিয়াস দিয়ে। যার রেডিয়াস বেশি হবে তার পোলারাইজিং পাওয়ার কম হবে। তার মানে হচ্ছে কি, তার মানে লিথিয়ামের সব থেকে বেশি, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। ক্লিয়ার? হ্যাঁ স্যার সিজিয়ামের তো সাইজ অনেক বেশি, একদম সব থেকে বেশি সাইজ।
তাই জন্য এর পোলারাইজিং পাওয়ার কম হবে। আর স্যার এর সাইজ সব থেকে কম, তাই জন্য এর সাইজ সব থেকে কম, তাই জন্য এর পোলারাইজিং পাওয়ার বেশি হবে। ইনভার্স রিলেশনশিপ, এগুলো তো খুব ইজি। স্যার এর ক্ষেত্রেও তো সেম, এটা গ্রুপ 1 এর ক্ষেত্রে ছিল, এটা গ্রুপ 2 এর ক্ষেত্রে। এর ক্ষেত্রেও স্যার চার্জ সেম হয়ে গেছে, মানে আমরা অ্যানসারটা দেব হচ্ছে রেডিয়াসের রেসপেক্টে, মানে রেডিয়াই ক্যাটায়নিক রেডিয়াই এর রেসপেক্টে এখানে অ্যানসারটা দিয়েছিলাম সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে। থার্ড কোশ্চেনের ক্ষেত্রেও রেডিয়াস অফ ক্যাটায়ন বা ক্যাটায়নিক রেডিয়াই এর রেসপেক্টে আমরা অ্যানসারটা দেব। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝে গেছি। তার মানে সেম এই হয়ে যাবে, কারণ বেরিয়ামের সাইজ সব থেকে বেশি, তাই জন্য পোলারাইজিং পাওয়ার সব থেকে কম হয়ে যাবে। আর বেরিলিয়ামের ক্ষেত্রে সাইজ সব থেকে কম, তো পোলারাইজিং পাওয়ার সব থেকে বেশি। এবার Sn2+ Sn4+, স্যার এর ক্ষেত্রে পজিটিভ চার্জ বা ক্যাটায়নিক চার্জ বেশি, ক্যাটায়নিক চার্জ যখন বেশি হয়ে যাবে পোলারাইজিং পাওয়ারও বেশি হয়ে যাবে, তার মানে এই হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এবার এইটা কিন্তু মন দিয়ে দেখো স্যার, এইটা না ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এইখানে B2+ আছে আর Al3+ আছে। স্যার আমি যদি দেখি এখানটায় Al3+ এর ক্ষেত্রে ক্যাটায়নিক চার্জটা বেশি আর বেরিলিয়ামের ক্ষেত্রে ক্যাটায়নিক চার্জটা কম। তার মানে যদি আমি চার্জের রেসপেক্টে কথাটা বলি, অ্যালুমিনিয়ামের বেশি হয়ে যাবে স্যার, পোলারাইজিং পাওয়ার বেশি হয়ে যাবে, কিন্তু এটা হয় না। এখানে দেখো দুটো ফ্যাক্টর আছে, খালি ক্যাটায়নিক চার্জের রেসপেক্টেই তুমি অ্যানসার বলবে আর রেডিয়াই ধরবে না, এরকম করলে হবে না। দেখো এইটা তোমার গ্রুপ 2, আর এইটা দেখো গ্রুপ 3, ঠিক আছে? এটা গ্রুপ 2, এটা গ্রুপ 3। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও আছে স্যার, এটা তো আপনার পিরিয়ড 2, আর এটা তো তোমার পিরিয়ড 3। আর পিরিয়ড 3 এর তো স্যার, পিরিয়ড 3 এর ক্ষেত্রে এলিমেন্টের রেডিয়াই তো বেশি হয়, ক্যাটায়নের রেডিয়াস তো বেশি হবে, পিরিয়ড 3 এর ক্ষেত্রে রেডিয়াস অফ ক্যাটায়ন তো বেশি হয়ে যাবে বা ক্যাটায়নিক রেডিয়াই তো বেশি হয়ে যাবে। তার মানে স্যার এর ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার তো কম হয়ে যাবে। এটাও তো হতে পারে। মেইনলি এই ফ্যাক্টরটাই প্রিডমিনেন্ট করে, এখানে ক্যাটায়নিক রেডিয়াই প্রিডমিনেন্ট করে যায়, তাই জন্য অ্যানসারটা তোমার এটা হয়ে যায়। যেহেতু পিরিয়ড 2 মানে সাইজ ছোট মানে রেডিয়াস কম, এরকম ভাবে বলতে পারো। রেডিয়াসটা ক্যাটায়নের কম, তার মানে কি পোলারাইজিং পাওয়ার বেশি হবে, হ্যাঁ কি না গো? তাই জন্য এই অ্যানসারটা আসে। বুঝতে পারলে? এখানে মানে কোন ফ্যাক্টরটা প্রিডমিনেন্ট হচ্ছে বুঝতে পারছো? ক্যাটায়নিক রেডিয়াইটা। তো এই কোশ্চেনগুলো ভালোভাবে নোট করে নাও তোমরা, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এবারে পোলারাইজিং পাওয়ার যত বাড়বে না, কোভ্যালেন্ট ক্যারেক্টারও তত বাড়বে। ওটা আমরা অ্যাপ্লিকেশনে পড়বো। অনেক টিচার কি করে এর মধ্যেই কোভ্যালেন্ট ক্যারেক্টার ঢুকিয়ে দেয়। সে একই হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টারেও যেই যদি অর্ডার লিখতে দেয় এটাই হতো, এগুলোই হতো। বুঝতে পারছো? আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা এতক্ষণ এটাই দেখলাম স্যার যে পোলারাইজিং পাওয়ার দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে রেডিয়াস অফ ক্যাটায়ন আর একটা হচ্ছে ক্যাটায়নিক চার্জ। ওই দুটো ফ্যাক্টর ছাড়া আর একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কোন ফ্যাক্টর? ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো থার্ড ফ্যাক্টর হচ্ছে পোলারাইজিং পাওয়ার। না, পোলারাইজিং পাওয়ার কার উপর ডিপেন্ড করবে? ইলেকট্রনিক কনফিগারেশন। এবার এই যে ইলেকট্রনিক কনফিগারেশনের গল্পটা আসবে, অ্যাপ্লিকেবল কখন হবে? অ্যাপ্লিকেবল ফর আয়ন্স। এই ইলেকট্রনিক কনফিগারেশনের ফ্যাক্টরটা অ্যাপ্লিকেবল কখন হবে? যেই আয়নের ক্ষেত্রে সেম চার্জ আছে, অ্যাপ্লিকেবল ফর আয়ন্স হ্যাভিং সেম চার্জ, মানে যার চার্জ সেম আছে তার ক্ষেত্রে এটা আমরা ইউজ করব, ইলেকট্রনিক কনফিগারেশন। এবার কিন্তু ভালোভাবে এটা দেখো স্যার, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন না তিন ধরনের হতে পারে। আমি ইলেকট্রনিক কনফিগারেশনের যদি কথা বলি, এটা তিন ধরনের হতে পারে স্যার। একটা হচ্ছে আপনার ইনার্ট গ্যাস কনফিগারেশন,
একটা হচ্ছে আপনার সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন, আর একটা হচ্ছে নন ইনার্ট গ্যাস কনফিগারেশন। নন ইনার্ট গ্যাস কনফিগারেশন। এবার তোমরা কনফিগারেশন বানানটা ফুল লিখবে, ঠিক আছে? এবার ইনার্ট গ্যাস কনফিগারেশন কি হয়? মেইনলি NH2 NP6। ওই স্যার 8টা ইলেকট্রন থাকলে আমরা ইনার্ট গ্যাস কনফিগারেশন বলে দিই, হ্যাঁ কি না? যেমন তোমার एग्जांपल দেখে নাও, Na+ হতে পারে, Mg2+ হতে পারে, Al3+ হতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হতে পারে। এবার সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন কি হয়? সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন হয় NH2 NP6 ND10। এর ক্ষেত্রে স্যার ওই 18টা ইলেকট্রনের গল্প হয়ে যায়। যেমন এর যদি আমি एग्जांपल বলি, এটা কেমন আসবে? এটা স্যার মেইনলি আপনার এরকম ধরনের আসতে পারে, ধরুন Zn2+, Cd2+, Hg2+, কপার প্লাস, Ag+, Au+, এগুলো আপনার সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশনে চলে আসছে, ঠিক আছে? এবারে আসছে আমাদের নন ইনার্ট গ্যাস কনফিগারেশন। নন ইনার্ট গ্যাস কনফিগারেশন যেমন খালি NH2 টাই। যেমন एग्जांपल আমি যদি বলি, তোমার Pb2+, Sn2+, জার্মেনিয়াম 2+, এগুলো তোমরা মনে রাখবে যে নন ইনার্ট গ্যাস কনফিগারেশন, বুঝলে? তো এগুলো একটু ভালোভাবে তোমরা নোট করে নাও। আর তোমরা যদি ভালোভাবে ফার্স্টের আমার কথাগুলো শুনে থাকো, ফাজান্স রুলে আমি বলেছিলাম যে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশনের ক্ষেত্রে ফাজান রুল অ্যাপ্লাই হয়, হ্যাঁ কি না? এবার সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশনের পোলারাইজিং পাওয়ার সবথেকে বেশি হবে। স্যার কার রেসপেক্টে? এই ইনার্ট গ্যাস আর নন ইনার্ট গ্যাসের রেসপেক্টে। তো এর পোলারাইজিং পাওয়ার সবথেকে বেশি হবে। এবার আমরা কিছু एग्जांपल করব আর ক্লাসটা শেষ করে দেব আজকে। তো আমরা এতক্ষণ দুটো ফ্যাক্টরের রেসপেক্টে অ্যানসার গুলো লিখছিলাম। এবারে থার্ড ফ্যাক্টর আমরা জানলাম যে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে, আর ইলেকট্রনিক কনফিগারেশন কখন ওই ফ্যাক্টরটা আমরা অ্যাপ্লাই করব? ওই আয়নের ক্ষেত্রে যেখানে চার্জ সেম হয়ে যাবে। দেখো আমরা চার্জ দুটোরই সেম রেখেছি, +1 +1 +2 +2 +1 +1 +2 +2। তো এখানে এই যে एग्जांपल গুলো এটা মেইনলি ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে ইউজ হয়। আর আমি একটু আগেই বললাম যে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশনের ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার অনেক বেশি আসে উইথ রেসপেক্ট টু ইনার্ট গ্যাস বা নন ইনার্ট গ্যাস কনফিগারেশন। এবারে এই एग्जांपल গুলো ভালোভাবে দেখো। স্যার Na+ মানে হচ্ছে আপনার হচ্ছে এটা ইনার্ট গ্যাস কনফিগারেশন। আর Cu+ মানে হচ্ছে এটা স্যার আপনার সিউডো মানে জানো, সিউডো মানে হচ্ছে আসল না, ফেক। তো সিউডো ইনার্ট গ্যাসের কনফিগারেশন অনেক বেশি হয় উইথ রেসপেক্ট টু ইনার্ট গ্যাস কনফিগারেশন। আমি বললাম অলরেডি যে সিউডো ইনার্ট গ্যাসের সবথেকে বেশি হয় ইনার্ট গ্যাসের রেসপেক্টে বা নন ইনার্ট গ্যাসের রেসপেক্টে। এবার Ca2+, স্যার এটাও তো আপনার ইনার্ট গ্যাস কনফিগারেশন, আর Cd2+ সিউডো ইনার্ট গ্যাস, তাই জন্য পোলারাইজিং পাওয়ার এটা হবে বেশি। Cd2+ এর ক্ষেত্রে বেশি হয়ে যাবে, এটার ক্ষেত্রে কম হয়ে যাবে। যেমন एग्जांपल 1 দেখলাম, সেমনি एग्जांपल 2। এবার থার্ড কোশ্চেনটা দেখো, স্যার Ag+ এর সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন আছে, তার মানে হচ্ছে পোলারাইজিং পাওয়ার বেশি হবে। আর পটাশিয়ামের তো স্যার ওটা তো আপনার এরকম ধরতে পারেন যে পটাশিয়ামের ক্ষেত্রে ওর আপনার ইনার্ট গ্যাস কনফিগারেশন হয়ে যাচ্ছে, তাই জন্য Ag+ এর
কি হয়ে যাবে বেশি, পোলারাইজিং পাওয়ার বেশি হয়ে যাবে। এবার এই কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেন। স্যার Hg2+ আপনি তো এক্সাম্পলে লিখিয়েছিলেন, ওটা সিউডো ইনার গ্যাস কনফিগারেশন শো করে, তার মানে এরই আপনার কি বেশি হয়ে যাবে, পোলারাইজিং পাওয়ার। আর Ca2+ মানে তো ইনার গ্যাস কনফিগারেশন। তো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা পোলারাইজেবিলিটি পড়বো আর অ্যাপ্লিকেশন পড়বো। অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাঙালি বন্ধুদের সাথে শেয়ার করো, বাংলার যেন ইমপ্রুভমেন্ট হয়, বাঙালিরা যেন কোনো কেমিস্ট্রি রিলেটেড কোনো প্রবলেম না ফেস করে। ওই জন্যই মেনলি আমি এই চ্যানেলটা খুলেছি। ভালো থেকো, হ্যাভ আ নাইস ডে, পড়াশোনা করতে থেকো আর আগে এগোতে থেকো। বাই।